স্টুডেন্টস চলে আসছি আজকের ক্লাসে। তো লাস্ট আমরা ডিফারেন্সিয়েশনের আর ফাংশন লিমিট সম্বন্ধে কিছু আইডিয়া পেয়েছিলাম। আজকে ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন মানে কেমন প্রয়োগ আছে জাস্ট দেখবো আমরা। তো শুরু করছি কিছু রুলস দিয়ে। লাস্ট দিন আমি জাস্ট ভিডিও শেষে একটা ছোট্ট এই যে বলেছিলাম কিছু এই কটা ফর্মুলা জানলেই হবে। তো সেক্ষেত্রে কয়েকটা ফর্মুলা আমি বা যদি ফর্মুলা নাও লিখে থাকি জাস্ট চেইন রুল বা কিছু ফর্মুলা মানে আমি জাস্ট দেখাচ্ছি এক্সাম্পল সহ। সাপোজ একটা ddx ফর ডেরিভেটিভ, এটা কার ডেরিভেটিভ করছি যার ফাংশন দুটো ফাংশন আছে, একটা g অফ x আর একটা f অফ x। ঠিক আছে, আমি পরে এক্সাম্পল দিলে সব ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। এটাকে কি হবে, আগে প্রথম একটা ফাংশনের কে কনস্ট্যান্টটাকে বাইরে বের করব, দ্বিতীয় ফাংশনটা ডেরিভেটিভ করব ddx অফ fx প্লাস প্রথমে যেটাকে কনস্ট্যান্ট ধরেছিলাম সেটাকে এবার ডেরিভেটিভ করব, আর যেটাকে ডেরিভেটিভ করেছিল ওটাকে আবার কনস্ট্যান্ট করে বাইরে বের করে দেব ddx অফ gx। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমি এক্সাম্পল থ্রুতে বোঝাচ্ছি যাতে অসুবিধা না হয়। সাপোজ gx মানে ধরলাম, তারপর সাপোজ আমি gx বলে ধরলাম sin x, একটা ফাংশন sin x তো ডেফিনেটলি x এর ফাংশন, gx ফাংশন f অফ x মানে ফাংশন মানে f অফ x লিখলেই ফাংশন হবে, a অফ x মানে x এর ফাংশন। ঠিক আছে, f কথাটা ইন জেনারেল বেশি ইউজ করি, তার কারণ হচ্ছে f ফাংশনের f টা ব্যবহার করা। ঠিক আছে, আরেকটা ফাংশন ধরলাম x স্কয়ার। ঠিক আছে, তো তাহলে আমি আমার দেওয়া আছে y ইকুয়াল টু বলছে x স্কয়ার sin x, x স্কয়ার sin x। এবার কি হয়েছে, ডেরিভেটিভ বের করতে মানে ddx অফ y বের করতে চেয়েছি। তো ফর্মুলা কি আমার প্রথমে মানে এই gx টাকে বা fx যেটাই আমি প্রথমটাকে বাইরে বের করে দিচ্ছি, কোনো কিছু কাজ করব না। কনস্ট্যান্ট মানে ধরে নিলাম এটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের করছি, কনস্ট্যান্ট তো নয়, আমি ধরলাম একটাকে বাইরে করে দ্বিতীয়টার কাজ করব। দ্বিতীয়টা মানে কি sin x, ddx অফ sin x। নেক্সট কি করব, আবার যার কাজ করিনি মানে কার কাজ, আমি কারকে আমি বাইরে বের করলাম x স্কয়ার, এবার এটারই ডেরিভেটিভ করব, কিন্তু এবার কার কাজ হয়ে গেছে sin x এর, তো sin x বাইরে চলে আসবে ddx অফ x স্কয়ার। এই তো রুলস এটা। এবার সিম্পলি আমি x স্কয়ার লিখব, ddx অফ sin x মানে cos x প্লাস এখানে sin x ই থাকলো, ddx অফ x স্কয়ার মানে 2 সামনে চলে আসলো, 2 টু দি মানে x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে এটা হচ্ছে 2x। তাহলে আমার आंसर কি হচ্ছে x কমন x cos x প্লাস 2 sin x। এটাই হচ্ছে আমার ddx অফ y। তাহলে নেক্সট করছে এটা ফাংশন y ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার, এটা ফাংশন, এটা একটা ফাংশন, এটাও x এরই ফাংশন। তাহলে আমাকে কি বের করতে হবে, আবার সিম্পলি dy dx বের করতে হবে, এটাই বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে করব কি, আমি জানতাম যদি y ইকুয়াল টু x টু দি পাওয়ার n হয় তাহলে আমি জানি ddx অফ y ইকুয়াল টু n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, যে সিম্পলি প্রথমে কাজটা কি, এটাকে আমি u ধরে নেব, এই যে বড় রাশিটাকে আমি u ধরে নেব, u টু দি পাওয়ার সামথিং আছে ধরে নেব, মানে এখানে ধরলাম রুটটিকে আমি মুছে দিয়ে হাফ লিখতে পারি পাওয়ারে, একই লেখাই যায়, কারণ এখানে n এর মান হাফ লিখব, রুট মানে তো হাফ, মানে হাফের ফ্যাক্টর যেমন হয়। তাহলে আমি এটাকে লিখে দিলাম। এবার আমি ধরলাম এই যে ভেতরের রাশিটাকে, আমি এত বড় রাশি তো ছিল শুধু x টু দি পাওয়ার ছিল, এটাকে আমি u ধরে নিলাম, দেখি কি হচ্ছে। এবার আমি কি করলাম, এটাই তো আমরা বের করতে গেছি, তাই এটা ইকুয়াল টু আমি কি লিখলাম ddx অফ এই পুরোটা 1 প্লাস x স্কয়ার হাফ, তাই তো? তাহলে এটা কি লিখব ddx অফ u টু দি পাওয়ার হাফ, এটাই তো আমি লিখেছি, এটা তো আমি ধরে নিয়েছি। এবার একটা জিনিস দেখো, এখানে ddx অফ u আদৌ কি যে ফাংশন হয় আমি জানি না, আর u কে আমি কিভাবে, তো আমি সিম্পলি প্রথম কাজটা কি করব, যে du অফ লিখলে সুবিধা হয়ে যায়, du অফ u টু দি পাওয়ার হাফ লিখে দিচ্ছি, ddx অফ এখানে কি লিখলাম ddx অফ x টু দি পাওয়ার n, সেটারই তো মান ছিল n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? তাহলে du অফ e টু দি পাওয়ার u, এবার যেহেতু du তো ছিল না তাহলে আমি du এর বাড়তি লিখলাম, তাহলে এইভাবে তো লিখতে পারি, সাপোজ ভেবে du ক্যান্সেল করে আছে ভেবে, তাহলে এরকম ভাবে এরকম লেখাই যায়। তো এই যে আমি যে প্রসেসটা করছি এটাকে বলে চেইন রুল, মানে একটা থেকে একটা আমি প্রথমে সলভ করব ধরে ধরে, মানে আমি প্রথমে বড় রাশিটাকে সলভ করলাম, তারপর ভেতরেরটাকে বা ব্র্যাকেটের বাইরের থেকে শুরু করব, কি আছে
পুরো রাশিটাকে ধরলাম, তার ভেতরেরটাকে ধরলাম, এবার ডেরিভেটিভটা করব। তো চলে আসি এটাকে, এবার du অফ u টু দি পাওয়ার হাফ, এবার এই ফর্মুলাটা লাগিয়ে দেবো, n মানে হাফ চলে আসবে সামনে, ইনটু u টু দি পাওয়ার মানে x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ হয়ে যাচ্ছে। নেক্সট কি করব, ddx অফ u মানে কি, আমি মানটা লিখে দেবো 1 প্লাস x স্কয়ার। এবার আমি সব মানগুলো লিখে দিচ্ছি, u মানে কি, u টু দি পাওয়ার হাফ, u মানে লিখে দিচ্ছি 1 মাইনাস ডেরিভেটিভ তো হয়ে গেছে, আর কোনো কাজ নেই, লিখতে হবে। ddx অফ 1 প্লাস x স্কয়ার, এবার ddx অফ 1 প্লাস x স্কয়ার কে কিভাবে লিখবো, ddx অফ 1 আগে হবে প্লাস ddx অফ x স্কয়ার আগে, তো 1 এর মানে কনস্ট্যান্ট কিছু হয় না 0 প্লাস x স্কয়ার মানে 2x, তার মানে আলটিমেটলি এখানে হয়ে যাবে 2x, তাই তো। এটা হচ্ছে আমার চেইন রুল মেইনটেইন করে হচ্ছে, ঠিক আছে, চেইন রুল মানে চেইন রুল কথার অর্থ হচ্ছে একটার পর একটা ধরে ধরে, মানে আমি প্রথমে বড়টা ধরে করবো, যদি আমি ডিরেক্টলি এত যখন শিখে যাবো ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে, তখন আলটিমেটলি কি করে ইউটিউব ধরার দরকার নেই, আমি এটাকে পুরোটাকে কল্পনা করলাম x, তাহলে x যদি হতো তাহলে কি হবে 1 প্লাস x, এটা হাফ সামনে চলে আসবে, টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, কারণ হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, তারপরে কি করবে ব্র্যাকেটের ভেতরেরটাকে ডেরিভেটিভ করো, তো ব্র্যাকেটের ভেতরে 1 প্লাস এটা ডেরিভেটিভ করলে 2x, আলটিমেটলি আনসারটা হচ্ছে এটা। তো এটা আমার এক লাইনে বা মুখোমুখি হয়ে যাবে যখন আমি শিখে যাবো, তো ক্লাস এটা হয়তো 11 এ যারা ভালো প্র্যাকটিস করবে ডেফিনেটলি হবে না। তাই এটা হচ্ছে চেইন রুল মেইনটেইন করা, মানে একটার পর একটা এরকম করে যাবে। এরপরে যদি আরো কিছু ফ্যাক্টর থাকতো তাহলে আরেকটা ধাপ হইতে হতো, ঠিক আছে, সেক্ষেত্রে অসুবিধা হয় না। প্রথম খুব বেশি হিসেবে যাওয়ার দরকার নেই, এক দুটো ই করেই করবে প্রবলেম, তাহলে কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু বলতে। এবার আমি আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশনে আসি, কিছু জিনিসে ক্যালকুলাসে কিরকমই হয়েছিল, জাস্ট আমি এক্সপ্লেইন করছি যে আমরা জানলাম যে যদি dt of s, এটাকে কি লিখবো, লিমিট, যদি আমি ক্যালকুলাসের টার্মসে লিখছি ভালো করে, লিমিট dt টেন্ডস টু 0, হ্যাঁ, এবার s এর কিন্তু তাহলে ফাংশনটা মানে s এরই পরিবর্তন যাবে, s t প্লাস dt মাইনাস s t, সময়ে যা ছিল এটা s এর পরিবর্তন, কত পরিবর্তনে, dt পরিবর্তনে, এটাই হচ্ছে আমার সেই ডেফিনেশন লিমিট, এই ডেফিনেশনটা করছি। এটা কাকে বোঝাচ্ছে, বেগের সরণের পরিবর্তন, অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন সময় সাপেক্ষে, কি বলে, বেগকে বোঝায়। কিন্তু মজাদার ব্যাপার হচ্ছে এটা বেগ বা দ্রুতি, যাই হোক আমি কোনো ভেক্টর সাইন দিচ্ছি না, মজাদার ব্যাপার হচ্ছে এই বেগ বা দ্রুতির নাম আছে, এগুলো বলা তাৎক্ষণিক বেগ। কেন তাৎক্ষণিক বেগ, কারণ যে কোনো মুহূর্তে এটা পেতে পারে। সাপোজ আমি এই ভাষাটা দিতে ভুলে গেলাম, লিমিট ডেল টেন্ডস টু 0, তাহলে নরমালি আমি বেগ হিসেবে বলবো dt ইকুয়াল টু v, আমি ভুলেই গেছি এই dt টেন্ডস টু 0, কারণ এর আগে আমি দেখলাম যত আমি ইন্টারভেলটা ছোট করব, দুটো পয়েন্ট, এই যে স্লোপ ছিল আমার, এই স্লোপের দুটো পয়েন্ট যত কাছাকাছি হবে, তাহলে এই পয়েন্টের যা নতি, এই পয়েন্টে মানে এই মুহূর্তে যা, এই যে বেগের সরণের অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন মানে কি, st গ্রাফ অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন মানে কি, বেগ মানে এই মুহূর্তে যা বেগ, মানে অ্যাকচুয়ালি কথাটার অর্থ কি, যে এই মুহূর্তে আমি যে পরিবর্তন গ্রাফের স্লোপটা নিচ্ছি, এই মুহূর্তে গ্রাফের স্লোপটা যদি একই হয় তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনটা তখনই করতে পারবো। তা নাহলে তো আমি কি বের করতে চাইছি, আমি অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন মানে কি, বেগ বের করতে চাইছি, বাট বেগেরই যদি পরিবর্তন, স্লোপ মানে তো কি বেগ, এটার ক্ষেত্রে স্লোপ মানে কি বেগ, তাহলে এই স্লোপেরই যদি বেগেরই যদি পরিবর্তন হয়ে যায় তাহলে বেগটা বের করবো কি করে, মানে এই পয়েন্টে একরকম বেগ, এই পয়েন্টে একরকম বেগ, তাহলে এই ইন্টারভ্যালে বেগটা আমি বের করব কি করে, ঠিক আছে, কারণ এরকম ভাবে তো আমি করছি না, সিম্পলি কি করি যে s2 s1 ডিভাইডেড বাই t2 t1, এটাই তো হচ্ছে আমার বেগের ডেফিনেশন। মানে এখন তো বেগ ধরে নিয়েছিলাম এই টু টাইমে কনস্ট্যান্ট ধরেছি, কিন্তু এটা যত বড় হতে থাকবে ইন্টারভ্যালটা তত কিন্তু কম, এটা ক্যালকুলাসে ভালো করে বুঝিয়েছি, আর নেক্সট টাইম বোঝালাম। নেক্সট, তাহলে এইভাবে আমরা বেগের ডেফিনেশন পাচ্ছি। তাহলে এই বেগটাকে কি বলছি আমরা, তাৎক্ষণিক বেগ, যে কোনো মুহূর্তে আমি ওই মুহূর্তে বেগটা বলতে পারবো, তার আশেপাশে কি করবো, যে মুহূর্তে চাইছি, সাপোজ আমি 3 সেকেন্ডে বেগ করতে গিয়ে 3 সেকেন্ডে জাস্ট 3.00 এই গ্যাপটা নেব, সাপোজ আমি জানতে চাইছি 3 সেকেন্ডের বেগ কত, তাহলে আমি কি লিখবো, t2 লিখে দিলাম, t1 লিখে দিলাম 3 সেকেন্ড, আর t2 লিখে দিলাম, আমি একটা সেকেন্ড খুব পরে একটা ইন্টারভ্যাল নিলাম 0001, এই গ্যাপের মধ্যে আমি কি করলাম, যে দূরত্ব নিলাম s ফর t2 নিলাম মাইনাস s ফর t1 নিলাম, ডিভাইডেড বাই 3 3.0001,
এবার যে আমি পেলাম এটা একটু অ্যাবসলিউট বেগটা পেলাম, এটাই হচ্ছে আমার তাৎক্ষণিক বেগের ডেফিনিশন। আর যদি এমনি সিম্পল বেগ পড়ে তাহলে আমার এত কিছু দরকার ছিল না, আমি 3 এর জায়গায় 4 নিতে পারতাম, তাহলে আমার আনসারটা 4 - 3 এক্ষেত্রে হতো। কিন্তু এক্ষেত্রে যে বেগটা হবে এটা কিন্তু কি বলেছি, অসম বেগে, মানে সমবেগে কোনো জিনিস যাচ্ছে না, তার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমি সঠিক ভ্যালু পাবো না। এটা একমাত্র পাবো সঠিক ভ্যালু যারা সমবেগে যাচ্ছে, অসম বেগের ক্ষেত্রে পারবো না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝা গেল যে লিমিট যখন ফ্যাক্টরটা দিলাম তখনই আমার এটা তাৎক্ষণিক। এই যে তখন এই বেগটাকে বলবো আমরা ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক ভেলোসিটি বা অ্যাকচুয়ালি স্পিড যা বলতে পারি, বা তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক কথাটা হচ্ছে তাৎক্ষণিক, মানে এক সেই মুহূর্তে আমি বলতে চাইছি। একইভাবে যেভাবে বেগ বললাম একইভাবে ত্বরণকেও বলতে পারি। ত্বরণ মানে কি, একইভাবে ডিভি ডিটি, ডিডিটি অফ ভি বেগের পরিবর্তন, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বা স্পিড উইথ রেসপেক্ট টু টাইম, সেটা হচ্ছে ত্বরণ। রেট অফ চেঞ্জ অফ ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, সেটা হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, তাহলে একইভাবে এটার ডেফিনেশনে কি বলবো, এবার এটা হচ্ছে আমার ত্বরণের ডেফিনেশন। ঠিক আছে, যদি বলি তাৎক্ষণিক ত্বরণ কি, হ্যাঁ লিখি, সবই ঠিক আছে, ডিভি ডিটি লিখবো, ডিডিটি অফ ভি লিখবো, কিন্তু এখানে সিম্পল একটা কথা লিখে দেবো, লিমিট ডিটি টেন্ডস টু 0। এটা হলো আমার সেই তাৎক্ষণিক ত্বরণ, সেই মুহূর্তের ত্বরণ। যদি আমি লিমিটটা না লিখি তাহলে কিন্তু তাৎক্ষণিক কথাটা আসলো না। এটা প্রযোজ্য কার জন্য, সমত্বরণের জন্য প্রযোজ্য। এটা যে কোনো কারোর ক্ষেত্রে প্রযোজ্য, সম হোক অসম হোক সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা সমত্বরণ হোক অসমতরণ হোক সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা কার জন্য প্রযোজ্য, এই শুধুমাত্র ডিভিডিটি, এটা কার জন্য প্রযোজ্য, সমবেগের জন্য প্রযোজ্য। আর v equal to limit dt tends to 0 ddt of s, এটা কার জন্য প্রযোজ্য, সবার জন্য, সমবেগ অসমবেগ সবার জন্য প্রযোজ্য। এই সিম্পল জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জন্য আমি তাৎক্ষণিক বেগ বা ত্বরণ পড়াইনি, কারণ এটা লিমিটের গল্পটাই আসবে। কারণ লিমিটের এই যত ছোট করব ততই কিন্তু ভালো করে ক্যালকুলাসের আগের ভিডিওটা সুন্দরভাবে দেখবে, তাহলে কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়। ঠিক আছে, বোঝা গেল তাৎক্ষণিক বেগ, দ্রুতি, তাৎক্ষণিক ত্বরণ। এবার এটা খুব সিম্পলি যদি বলা হয় যে একটা কোনো জিনিস দেওয়া আছে, যে s দেওয়া আছে, s ইকুয়াল টু মানে v ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ddt অফ s, তাই তো। আবার সরি, হ্যাঁ ঠিকই তো লিখেছিলাম, v ইকুয়াল টু ddt অফ s, সরণের অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন সময়ের সাপেক্ষে। এবার যদি বলি ত্বরণ মানে কি, dv dt। এবার এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, ddt v মানে কি, আবার ds dt, তাহলে এটাকে কি লিখবো, d2s dt স্কয়ার, d2s dt স্কয়ার, এইভাবে লিখবো। তাহলে ত্বরণকে আমি এইভাবে লিখতে পারি, d2s dt স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, পাওয়ার চলে এসেছে একটা। ঠিক আছে, আচ্ছা খুব একটা মানে মোটামুটি ইউজে করবে বলতে, বিশেষ করে ওয়ান ডাইমেনশনাল মোশনে। ঠিক আছে, কিছু না, এটাকে আমি যেহেতু ত্বরণকে আমি এটা সরণের টার্মসে লিখলাম, এটা বেগের টার্মসে লেখা ছিল ত্বরণকে, আমি সরণের টার্মসে লিখলাম। প্রবলেম যখন করব জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়। ঠিক আছে, নেক্সট একটা টপিক বলে আমি ডিফারেন্সিয়েশনটা চেক করে দিচ্ছি, অ্যাপ্লিকেশনের যেটা বলি। সাপোজ এটাকে খুব ডিটেইলসে গভীরে যাব না, কারণ এটার রিজনটা কিন্তু এখনো বুঝলে বোঝা যাবে। সাপোজ এটা গ্রাফ আছে এরকম, এরকম একটা গ্রাফ আছে, তো এটাকে এই পয়েন্টটাকে কি বলা হয়, ম্যাক্সিমাম পয়েন্ট, এটাকে বলা হয় মিনিমাম পয়েন্ট। এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, মানে সাপোজ এটা যে ভেলোসিটি আর টাইমের গ্রাফ হয়, ম্যাক্সিমাম পয়েন্ট, এটা হচ্ছে আমার মিনিমাম পয়েন্ট। তো একটা জিনিস ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টটা বের করব কি করে, ফার্স্ট জিনিস যেটা বলছি একদম মাথায় রেখে নেবে, যে কি পয়েন্ট, এই পয়েন্টে যদি আমি স্লোপ অঙ্কন করি, আচ্ছা ম্যাক্সিমাম মিনিমাম কার ভ্যালু বের করতে হবে, বেগের ভ্যালু বের করতে হচ্ছে। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম পয়েন্ট এই পয়েন্টে আর মিনিমাম পয়েন্ট এই পয়েন্টে, দুটো পয়েন্টে একটা মিল আছে। কি মিল আছে, দুটো স্লোপটা কিন্তু সমান। স্লোপটা কত, 0, মানে থিটা ইকুয়াল টু, যেহেতু দুটো পয়েন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম হোক, সর্বোচ্চ বিন্দু হোক বা সর্বনিম্ন, প্রচুর প্রবলেমে কিন্তু থাকে ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন, থিটা ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমার tan থিটা বা স্লোপ ইকুয়াল টু কত হয়ে যাবে, 0। আমি ডিফারেন্সিয়েশন করব না, tan থিটার মানেটা কি, পরিবর্তন। x অ্যাক্সিসে যা থাকবে আর y অ্যাক্সিসে যে থাকবে তার, মানে x অ্যাক্সিসে যে থাকবে তার সাপেক্ষে y অ্যাক্সিসে যে থাকবে তার পরিবর্তন। মানে সাপোজ এখানে
এখানে y অ্যাক্সিসে কি আছে v, এখানে x অ্যাক্সিসে কি আছে t, এটা 0 হয়ে যাবে। সিম্পলি ফাংশনটাকে আমি 0 করে দেবো, তাহলে ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট পেয়ে গেলাম। এখন কি করে বুঝবো যে এটা সত্যি ম্যাক্সিমাম না মিনিমাম? তার জন্য আরেকবার এটাকে ডেরিভেটিভ করতে হবে। কি রকম? তাহলে আমি প্রথম কন্ডিশন মনে থাকলো, ম্যাক্সিমাম বা মিনিমাম কি করে বুঝবো? যে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে। তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এই ডিডিটি বিডিডি এক্সাম্পল যেগুলো ডেরিভেটিভ বলে, ডেরিভেটিভ 0 হবে, is equal to 0 0। এটা কিন্তু অলওয়েজ এই ডিভিডিটি মানে ফাংশন, আমি সিম্পলি ফাংশনের রেসপেক্টে লিখছি, এটা কিন্তু যে ফাংশন হবে এটা কিন্তু 0 হবে ম্যাক্সিমাম বা মিনিমাম কন্ডিশনের জন্য। এবার কি করে বুঝবো? এখানে তো এটা ম্যাক্সিমাম আছে এই পয়েন্টে, মানে এই বিন্দুতে। সাপোজ এটা t1, যদি t এর ক্ষেত্রে দিই এটা t2, t1 সেকেন্ডে ম্যাক্সিমাম ওর বেগ ছিল, t2 সেকেন্ডে মিনিমাম বেগ ছিল। কিন্তু কি করে বুঝবো যে কোন বিন্দুতে ওর ম্যাক্সিমাম বা মিনিমাম বেগ হবে? তার জন্য আমায় কি করতে হবে? আরেকবার ডেরিভেটিভ করতে হবে, মানে এই একটু আগে যেটা দেখালাম সেই জিনিসটা, ডাবল ডেরিভেটিভ যেটা হচ্ছে এটা। এটার মান যদি গ্রেটার দেন 0 হয়ে যায়, গ্রেটার দেন 0 হয়ে যায়, তাহলে এটা ছিল সর্বনিম্ন বিন্দু বা মিনিমাম পয়েন্ট, বা মিনিমাম পয়েন্ট ছিল। আর এটার মান যদি লেস দেন 0 হয়ে যায়, মানে নেগেটিভ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট ছিল বা সর্বোচ্চ বিন্দু। এই যে কথাটা বললাম আপাতত ভালোভাবে মাথায় রেখে নেবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যখন আমি এই প্রবলেম করাবো, তখন কিন্তু আমি এই টাইপের কিছু প্রবলেম নিয়ে আসবো, যাতে এই জিনিসগুলো ভালোভাবে ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন যখন আমি প্রবলেম দেখাবো তখন ভালো করে বুঝিয়ে যাবো যে কিভাবে এই প্রবলেমটা অ্যাপ্লাই, জাস্ট মানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই। শুধু সিম্পলি বলে দিচ্ছি কেন গ্রেটার দেন আর লেস দেন 0 বললাম। যদি এখানে প্রথম কথা 0 পেয়েছিলাম, ম্যাক্সিমাম হোক বা মিনিমাম হোক, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 ছিল। এবার যেহেতু সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে আগের ভ্যালু কত ছিল, যে কোনো আগের মুহূর্তের ভ্যালু কত ছিল? পজিটিভ স্লোপ ছিল, মানে একটা কিছু ছিল সেখান থেকেও 0 আসলো, মানে বাড়তে বাড়তে ছিল সেখানে 0 আসলো, মানে কমে গেল। এই কমে যাওয়ার জন্য এখানে লেস দেন 0টাই হলো, মানে স্লোপের ভ্যালুটা কমে গেল, এই জন্য লেস দেন 0, লেস দেন ব্যাপারটা চলে আসছে। এখানে কি হয়েছে? এখানে কি ছিল? কিছু একটা নেগেটিভ স্লোপ ছিল, মানে কম ছিল, তাই না? এখানে স্লোপ মানে তো নেগেটিভ, এদিকে স্লোপ মানে তো নেগেটিভ। কারণ এই দিক থেকে স্লোপ যদি ধরি, এদিকে স্লোপ মানে এদিক থেকে উঠছে, গ্রাফটা এদিকে উঠছে, এদিকে নামছে, মানে এদিকে বেগটা কমছে, তার মানে এটা নেগেটিভ স্লোপ। নেগেটিভ স্লোপ থেকে 0 আসলো, মানে নেগেটিভ থেকে 0, মানে অ্যাকচুয়ালি ওর বৃদ্ধি হয়েছে, ওই জন্য গ্রেটার দেন 0। সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে গ্রেটার দেন 0, জাস্ট সর্বোচ্চ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলে আসি নেক্সট টপিকে, ইন্টিগ্রেশন বা সমাকল। ইন্টিগ্রেশনের আক্ষরিক অর্থ যদি বলি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে কোনো জিনিসকে আমার একত্রিত করা। তো দেখি আমাদের এই ক্যালকুলাসের ক্ষেত্রে বা ম্যাথমেটিক্সে, ফিজিক্সে কোনো কিভাবে আমি এগুলোকে কাজে লাগাই, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টুল হিসেবে। তো তার আগে ছোট্ট একটা গ্রাফ দিয়ে, যে আগের দিন মানে তার ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্লাসে আমরা কি বলেছিলাম, যদি এটা টাইমের অ্যাক্সিস হয় আর এটা যদি ভেলোসিটির অ্যাক্সিস হয়, তাহলে এই যে যদি একটা গ্রাফই করি, এর ইকুয়েশন কি? v ইকুয়াল টু u প্লাস at, তাই তো? তো এটার ক্ষেত্রে আমি বললাম যে 0 থেকে, সাপোজ আমি এটাকে t সেকেন্ড বললাম, তো এই t সেকেন্ডে, t সময়ে এই বস্তুটা কত দূর গেছে আমি কিভাবে পাবো? আগের দিনই আমি ডিসকাস করলাম কিভাবে পাবো। যখন আমি এই গ্রাফ, মানে এর নাম যদি দিই a b, তো কি বলবো? এখানে নাম দিলাম c, কি বলবো? o a b c। এই ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রের আমার ক্ষেত্রফল, ঠিক আছে, এই যে আমার ক্ষেত্র না, এই যে ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি, সেটাই হচ্ছে আমার এই s বের করতে চাইছি, বা কত অতিক্রান্ত দূরত্ব সেটাই বের করতে চাইছি। তো এই ক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফল নিতে যাই, তাহলে খুব ইজিলি কিভাবে করতে পারবো? আমি জানি একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিরকম, বা এটাকে যদি আমি একটা চতুর্ভুজ আর ত্রিভুজ, মানে আমি ক্ষেত্রফলের বের করতে খুব ইজিলি পারবো, ঠিক আছে। তো এখানে প্রবলেমটা হবে না। প্রবলেমটা কোথায় হবে? সাপোজ আমি যদি এখানে আবার সেম একই জিনিস v আর t, এটা কি মোশন ছিল? সমত্বরণে গতির গ্রাফ এরকম। তো এখন যদি
ত্বরণ বা মন্দন বা যেরকম মিশিয়ে যাক, যে গতিটা সম নেই, মানে সমত্বরণ নেই বা সমমন্দন, মানে এরকম যে সমত্বরণ ছিল সমত্বরণ নেই, বা ত্বরণটা নির্দিষ্ট রেটে বা অবিচ্ছিন্ন রেটেও যদি বাড়ছে, ত্বরণও বাড়ছে, ত্বরণেরও পরিবর্তন হয়, তাহলে তার স্লোপ ধরলাম এরকম, গ্রাফটা এরকম। তাহলে কি করে বুঝবো যে ত্বরণ বাড়ছে? এক্ষেত্রে কি প্রতিটা পয়েন্টে যদি স্লোপ নিই, তাহলে আমি কিভাবে বুঝবো স্লোপগুলো? এই যে থিটা, এই থিটার ভ্যালুগুলো সেম, তার জন্য tan থিটার ভ্যালু সেম, তার জন্য স্লোপটা সেম। তাই এই স্লোপটা m ইকুয়াল টু tan থিটা, স্লোপ যেটা আমি বোঝাই, এটাই কি এই কার্ভের জন্য আমার ত্বরণ নির্দেশ করছে, ত্বরণ অ্যাক্সিলারেশন। একইভাবে কিন্তু এখানে যদি আমি স্লোপটা মাপতে যাই, তো এই পয়েন্টে স্লোপ হয়ে আছে যদি আমার এটা থিটা 1 হয়, সরি এটা এরকম, আর এই পয়েন্টে যদি আমি এরকম স্লোপ একটা ট্যানজেন্ট ড্র করি, স্পর্শক, আর যদি আমি থিটা 2 হয়, তা ডেফিনেটলি ওই থিটা 1 মানে থিটা 2 থিটা 1 এর থেকে অনেক বড়, তার মানে অ্যাকচুয়ালি ত্বরণটাও বাড়ছে। তার মানে যেহেতু এখানে স্লোপটারই চেঞ্জ হচ্ছে, তার মানে ত্বরণটারও চেঞ্জ হচ্ছে। তো এই ক্ষেত্রে, এই কেসে আমি যদি জানতে চাই একই রকম ভাবে, যে ধরলাম আমি এখান থেকে এইটুকু নিয়ে নিলাম, তো বললাম এটা 0, এটা হলো টি সেকেন্ড, ঠিক আছে? তো আমি আবার বললাম যে টি সেকেন্ডে এই বস্তুটা কত দূর গেছে, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে বের করবো? একই থেরাপি, আমি এটার নাম দিয়ে দিলাম ও এ বি সি নাম দিয়ে, তাহলে আবার বলতে পারি ও এ বি সি এর ক্ষেত্রফল, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল এটাই নির্দেশ করবে যে কত দূরত্ব গেছি। সিমিলার একই রকম ভাবে, কিন্তু সমস্যাটা হয়ে গেল কি, এটা কিরকম একটা শেপ, এই শেপের ক্ষেত্রফলটা পাবো কি করে? এটা তো আমরা যা জিওমেট্রিতে বর্তমান যা ক্লাস 10 পর্যন্ত জ্ঞান আছে, ঠিক আছে, সেভাবে তো হবে না, জিওমেট্রির যে মানে এইটুকু পর্যন্ত কোনো মতেই আসবে না। তো এটার জন্য কিরকম ভাবে আমি তাহলে বের করতে পারি? তো এই যে বাধাটা প্রথম পেয়েছি, তো এই বাধাটার আনসার কি? এই ইন্টিগ্রাল ক্যালকুলাস বা সমাকলন। কিভাবে হবে প্রসেসটা দেখি, ঠিক আছে? তাহলে এখন আবার সেই একই কথাই, যে ভিটি লেখচিত্রটার আমি সেম কার্ভটা অঙ্কন করলাম। এখন আমি জানতে চাইছি যে আমি এই একটা টাইম ইন্টারভ্যালে আমি কত দূর ও পথ অতিক্রম করলো, এটা জানতে চাইছি। মানে এখানে t1 তে t2 টাইমে, t1 থেকে t2 টাইমে কত দূরত্ব অতিক্রম, তাহলে কি আমার উত্তর একই, যে আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। তো ক্ষেত্রফলটা বের করব কি করে? তার একটা পন্থা আছে। যদি আমি এই জিনিসগুলোকে, এই যে ছোট জায়গাটা, মানে জায়গাটার নাম দিয়েছি ও এ বি সি, এই ক্ষেত্রটাকে ছোট ছোট কিছু পিলার নিয়ে তৈরি করি। কিছু পিলার নিয়ে মানে কি, ধরলাম এখানে একটা পিলার নিলাম, ঠিক আছে, এখানে আবার একটা পিলার নিলাম, এখানে একটা সম দূরত্বে আমি পিলারগুলো নিচ্ছি, মানে প্রত্যেকটা পিলারের এই যে চওড়াটা, যদি আমি প্রস্থ বলি, আয়তক্ষেত্র অঙ্কন করছি, তাহলে এই প্রস্থগুলো যাতে সেম থাকে, ঠিক আছে, লাস্টে সেম আলাদা লাগলেও। তাই এখানে আয়তক্ষেত্র কিভাবে তৈরি হয়ে যাচ্ছে? এরকম, যদি আমি এই পয়েন্টটা থেকে লম্বটা নিই, আয়তক্ষেত্র, প্রত্যেকটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। যদি আয়তক্ষেত্রর ক্ষেত্রফল যেহেতু আমাদের জানা যায়, তাহলে আমি প্রত্যেকটা পিলারের যদি ক্ষেত্রফল নিয়ে নিই, তাহলে কি পাবো? যে আমি এই যে এরিয়াটা চাইছি ও এ বি সি ক্ষেত্রফল কিছুটা হলেও পেলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি, তো ক্ষেত্রফল যদি এই সেটেড রিজিয়ন গুলোতে দেখতে পাই, হ্যাঁ, এই রিজিয়নগুলোকে আমি সেট করে দিচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি, তাহলে বোঝা যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি এই যে কিছু কিছু জায়গাগুলো, এই যে ফাঁকা ট্রায়াঙ্গেলের মতো যেগুলো হয়ে আছে, ত্রিভুজের মতো, সেগুলো কিন্তু ফাঁকা পড়ে আছে, তার মানে ওইগুলো কিন্তু আমার ক্যালকুলেশনে আসেনি। তাহলে আমি তো কিছুটা হলেও ক্ষেত্রফল বের করতে পারলাম। ধরলাম ছোট ছোট পিলারগুলোর আমি ক্ষেত্রফল জেনে নিলাম, ছোট পিলার, এই পিলারে, এই পিলারের, এই পিলার, এক নম্বর কটা পিলার আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পিলারের আমি ক্ষেত্রফলগুলো জেনে নিলাম, তাহলে মোটামুটি একটা এরিয়া বের করলাম। কিন্তু এই যে জায়গাগুলো, এই যে ডট, এখানে ডট দিয়েছে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজগুলোর তো আমি ক্ষেত্রফল জানতে পারলাম না। তাহলে আমি সেক্ষেত্রে, ত্রিভুজ তো নয় অ্যাকচুয়ালি, এটা কার্ভ আছে বলে ত্রিভুজের মতো লাগছে, ত্রিভুজ তো নয়। তাহলে কিভাবে যেতে হবে? একটা জিনিস খেয়াল করো, এখানে আমি 7টা পিলার রেখেছিলাম, 7টার জায়গায় যদি আমি আরো কম পিলার করতে পারি, যত আমি এই জিনিসগুলোকে কাছাকাছি আনতে থাকবো, মানে ইন দ্য সেন্স যত আমি পিলারের সংখ্যা বাড়াবো, সাপোজ আমি এই দুটো পিলারের মধ্যে আরেকটা পিলার ঢুকিয়ে দিলাম, এখানে আরেকটা পিলার অঙ্কন করলাম, এখানে আরেকটা পিলার অঙ্কন করলাম, মানে একটাকে আরো ভাগ করে দিলাম, 7টা ছিল 14টা করলাম, আরো ভাগ করতে শুরু করলাম। যদি ভাগ করি এখান থেকে, আরো এবার ক্ষেত্রফলের এই যে ফাঁকা জায়গাগুলো আরো কমতে শুরু করবে।
এখানে একটা দুটো ভাগ করেছি, আরো ফাঁকা জায়গাগুলো আরো কমতে শুরু করবে। এখন দেখো ফাঁকা জায়গার পরিমাণটা আরো কমে গেছে। এবার 14টা কেন, 14টা জায়গায় 28টা নিলাম, আরো ছোট ছোট ভাগ করলাম, তাহলে আবার এটা কমতে শুরু করবে। এবার যত আমি সংখ্যা বাড়াবো তত আমার এই ক্ষেত্রফলটা অ্যাকিউরেটলি আমি মেজার করতে পারবো। সাপোজ আমি ধরলাম এখান থেকে এটা ডিসটেন্স কত, মানে ডিসটেন্স মানে গ্যাপিংটা কত, কত এককে হবে, এখানে সেকেন্ডে আছে বলে বলছি, ঠিক আছে। আমি সাপোজ আমি সেকেন্ডগুলোকে তুলে দিচ্ছি, আমি সিম্পলি জেনারেল কেসের জন্য বললি এখানে এটা y fx ফাংশনের জন্য, আর এখানে x, ঠিক আছে। পরে vt দিয়েই বোঝাবো, তো এর আগে ডিফারেন্সিয়েশন কোনো অসুবিধা হয়নি। x হচ্ছে ভ্যারিয়েবল, fx হচ্ছে ডিপেন্ডেন্ট রাশি। তো x এর সাপেক্ষে fx এর পরিবর্তন দেখব। তো এখন এটা পয়েন্টের নাম দিলাম a দিলাম, এটা b দিলাম। তাহলে a থেকে b এর এইটুকু ইন্টারভ্যাল আমি জানতে চাইছি কত, এই fx এর ভ্যালুটা তো জানতে চাইনি, আমি জানতে চাইছি ক্ষেত্রফলটা কত, এই এরিয়ার ক্ষেত্রফলটা কত। তাহলে কি এরিয়ার ক্ষেত্রফল মানে সাপোজ এইটুকুটাকে আমি dx ধরলাম, প্রত্যেকটা ইন্টারভ্যালে আমি dx, মানে প্রত্যেকটা হচ্ছে ছোট ছোট ইন্টারভ্যাল গুলো ধরেছিলাম, এই যে প্রস্থগুলো পিলারের প্রস্থগুলো dx ধরেছিলাম, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এই মুহূর্তে এটার উচ্চতা কত, ধরলাম আমি fx1, নেক্সটটা পিলারের উচ্চতা কত, ধরলাম fx2। তাহলে প্রথম পিলারের ক্ষেত্রফল কত, dx যেহেতু এর প্রস্থ, আর এর হাইট হচ্ছে fx1, ঠিক আছে। fx1 মানে অ্যাকচুয়ালি যদি ভ্যালু করতাম v থেকে v1 v2 v3, ঠিক আছে। নেক্সট পিলারের কত, fx2 dx ক্ষেত্রফল। নেক্সট প্রত্যেকটা কিন্তু ব্যাসার্ধ প্রস্থটা সেম। নেক্সটটা কত হচ্ছে fx3 dx। এরকম ভাবে কত দূর পর্যন্ত করব, যটা আমি পিলার নিয়েছি, সাপোজ আমি n টা পিলার নিয়েছি, তাহলে f ডট 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 fxn dx। এই প্রত্যেকটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে কিন্তু আমি এই পুরো ক্ষেত্রফলের মানে পুরো এরিয়া, মানে এই যে আমার ক্ষেত্রটা তৈরি হয়েছে এরিয়া আন্ডার দা কার্ভ, ঠিক আছে, এটাই আমি ডিফাইন করতে পেরে যাবো। মানে এটা পুরো এই কার্ভটা পুরো আমি ক্ষেত্রফল জানতে পেরে যাব। তার কিন্তু এবার এই ক্ষেত্রফলটা কত অ্যাকিউরেটলি, এর অ্যাকিউরেসি তো আছে। সাপোজ এর ক্ষেত্রফল যদি হতো 50, এবার আমি যদি 48 বলতে আনি, তাহলে কিছুটা অ্যাকিউরেট হলো, যে 40 আনি অ্যাকিউরেট তো হলো না। তো আমাকে অ্যাকিউরেট কিভাবে হবে, এই যে পিলারের সংখ্যা বাড়াতে হবে। পিলারের সংখ্যা বাড়বে কি করে, এই পিলারের সংখ্যা বাড়বে কি করে, সাপোজ এই কটা এইটুকু একটা জায়গা আছে, এটার মধ্যে আমি এমনটা কাজ করব, এখানে সাপোজ 10টা লোক আছে, এইটুকু জায়গার মধ্যে 10টা লোক আছে, এইটুকু জায়গার মধ্যে 100টা লোক যাবে, তাহলে লোককে একদম চাপাচাপি করে থাকতে হবে, মানে আরো হয়ে যাবে। এটার মধ্যে 1000টা লোক দিয়ে দেবে, একদমই চাপাচাপি কোনো রকম ভাবে হলো। তার মানে কি, যত আমি একটা পিলারের সংখ্যা বাড়াতে যাচ্ছি, এই যে গ্যাপ, মানে একটা মানুষের ফ্রি স্পেসে থাকছে, একটা মানুষ এতটা জায়গা নিয়েছিল, এবার এতটা জায়গা নিতে পারবে, এতটা জায়গা নিয়েছিল, এবার ওই জায়গা কমে এতটুকু হলো, তারপর এতটুকু হলো, তারপর তাহলে আলটিমেটলি এই যে ইন্টারভেলটা, এই যে dx টা খুবই ছোট হতে হবে। যত ছোট হবে আলটিমেটলি, যদি আমি লাইনে নিয়ে চলে, সাপোজ আমি এই রকম একটা পিলার টানতে পারলাম, মানে এর ব্যাসার্ধটা হচ্ছে ঠিক যেমন যেটা দেখতে পাচ্ছ, হাইটটা যেমন, হাইটটা ফ্যাক্টর নয় আমার একমাত্র, আমি একবার বলি মানুষগুলো হাইট, একবার যদি বলেছি যদি মানে মানুষের সংখ্যা বাড়াতে থাকছে, ঠিক আছে। এবার তাহলে কি এই যে চওড়াটা, এই চওড়াটা আমার কিন্তু যত ছোট করতে থাকবো, মানে অ্যাকচুয়ালি ইন্টারভেলটা, মানে এই যে dx টা যত ছোট করতে থাকবো, তত অ্যাকিউরেটলি কিন্তু আমি মেজার করতে পারবো। তাহলে একটা খুব সিম্পল জিনিস আমি লিখি, সাপোজ আমি nটা পিলার বানিয়েছি, বা nটা, এখানে পিলারই কথাটা লিখছি, পিলার, ঠিক আছে, পিলার বা ব্লক যাই হোক যা বলতে পারি, এখানে n সংখ্যক ব্লক, n সংখ্যক ব্লক বানিয়েছি, ঠিক আছে। n সংখ্যক ব্লক, সাপোজ এই ইন্টারভেল এক একটার কি, এই প্রস্থগুলো যদি dx হয়, তাহলে n সংখ্যক ব্লকের মোট দৈর্ঘ্য কত হবে, মানে মোট প্রস্থ, মানে এই কতটা জায়গা জুড়ে আছে, x অ্যাক্সিস এর ভ্যালু কত হবে, n dx, দুটো থাকলে 2 dx, 3 dx, 100টা থাকলে 100 dx। এটার মান কত, এটার যা মান আছে এটার মান কত, এটা এত দূর পর্যন্ত b আর এত দূর পর্যন্ত a, তাহলে এইটুকু হচ্ছে b a, তাহলে এখান থেকে লিখতে পারি b a এটা। তার মানে dx লিখতে পারি b a ডিভাইডেড বাই n। বোঝা গেল? এটা কি হলো, একইভাবে মানে এই যে দূরত্বটাকে, এই যে আমি ইন্টারভেলটা চেয়েছি a থেকে b এর মধ্যে কতটা, মানে x অ্যাক্সিস এর ভ্যালু যদি এখানে 5 হয়, মানে এখানে 10 হয়, এখানে যদি 5 হয়, তাহলে আমি কি হবে 10 - 5, তাহলে এই ভ্যালুটা পেয়ে যাব। তাহলে একইভাবে, তাহলে এটা আমি আরেকভাবে পেতে পারি কিভাবে, একটা পিলারে যদি আমি এই যে কতটা ইন্টারভেল, অ্যাকচুয়ালি পিলার বলেছিলাম, তাই জন্য এখানে প্রস্থগুলো যদি বলি, প্রস্থ প্রত্যেকটা কিন্তু সমান প্রস্থ,
যদি হয় তাহলে n খান আর কত হয়ে যাবে n * dx, এটা ইকুয়াল টু b - a, যে দূরত্বটা, তাহলে dx টা পেয়ে গেলাম এটা। এবার একটা মজাদার ব্যাপার, এটা যতই বাড়াতে থাকবো, মানে n মানে কি সংখ্যা ছিল, n সংখ্যক ব্লকের সংখ্যা যত বাড়াতে থাকবো, এবার ব্লকের সংখ্যা বাড়ালে তো হবে না, একটা জায়গায় সাপোজ আমি এত চওড়া করে ব্লক বানিয়েছিলাম, তো 3টাই ব্লক হবে, তো সাপোজ এই জায়গাতে আমি 10টা ব্লক দিই, তাহলে ব্লকগুলো কি হবে, পিলারগুলো কি হবে, খুব পাতলা হতে হবে। তো তার মানে কি এই পিলারগুলো পাতলা হচ্ছে মানে কি ব্যাসার্ধ, এই প্রস্থটা কমছে। তাহলে এই সংখ্যাটা খুবই বেশি যদি করতে থাকে, মানে nটা ধরলাম প্রায় টেন্ডস টু ইনফিনিটি, অনেকগুলো নিলাম, কেন কি বললাম, যত কাছাকাছি নিব তত কিন্তু আমার ভ্যালুটা সুন্দর আসবে, তার জন্য এই যে এরিয়ার যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো এরা সবগুলো ভর্তি হতে শুরু করে দেবে। তাহলে n যদি ইনফিনিটি, সাপোজ আমি n যদি ইনফিনিটি বসিয়ে দিই, এখানে কি হয়ে যাবে, সামথিং বাই ইনফিনিটি, কোন একটা 5 বাই ইনফিনিটি, মানে আলটিমেটলি কি বাই x বাই ইনফিনিটি, মানে কি এগুলো 0। তার মানে যদি ইনফিনিটি nটা যদি খুবই একটা খুব হিউজ লার্জ নাম্বার যদি নিই, তাহলে dx টা ডেফিনেটলি খুব ছোট, নিচের টার্মটা যত বড় হতে থাকবে এই টার্মটা তত হবে, তাহলে n যদি টেন্ডস টু ইনফিনিটি হতে পারে dx টেন্ডস টু 0 হয়ে যাবে। এটাই হচ্ছে সেই কন্ডিশন, যেই কন্ডিশনে আমি খুব ভালো রেজাল্টটা পাবো, এবং এই কন্ডিশনটা যখনই আমি এখানে এই যোগ করার ক্ষেত্রে কাজে লাগিয়ে দেব, তখনই আমি নতুন একটা ম্যাথমেটিক্যাল টুল বা নতুন একটা আমি ক্যালকুলাসের নতুন একটা ব্রাঞ্চ খুলে গেল, সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। কিভাবে হচ্ছে দেখছি, আজকে বোঝা গেছে এই জায়গাগুলো, আমি মিটিয়ে দিচ্ছি। তাহলে এই কন্ডিশনটা মাথায় থাকবে, এই ব্লকের সংখ্যা যত বাড়াতে থাকবো বাড়বে কি করে, এই জিনিসটা পাতলা, এটাকে আরো ছোট আরো ছোট আরো ছোট, এই যে dx টাকে খুব ছোট করতে থাকবো, মানে dx এখানে টেন্ডস টু 0 হবেই। তাহলে এই ক্ষেত্রে দেখি টোটাল আমি এরিয়াকে টোটাল আমি ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল ধরলাম a, কত হয়ে যাবে, এই প্রত্যেকটা জিনিসকে যোগ করে দিচ্ছি। এবার প্রত্যেকটা জিনিসকে যোগ করে আমি এভাবে লিখতে পারি fxi dx i equal to 1 to n, মানে বোঝা গেল, মানে এই সামেশন কথার অর্থ হচ্ছে এই জিনিসগুলো, মানে fx1 dx প্লাস fx2 dx প্লাস fx ডট 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 fx, মানে এরকম সো সিম্পলি লিখি। মানে আমি ছোট একটা উদাহরণ দিয়ে বলছি, সাপোজ লেখা আছে সামেশন অফ n ইকুয়াল টু 1 to 10, তার মানে কি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ফের 10 পর্যন্ত সংখ্যার যোগফল চেয়েছি। তো একইভাবে n এর মান এখানে i হিসেবে লিখেছি, এবার x1 x2 x3 করে পরপর যোগ হতে থাকবে, fx1 dx প্লাস fx, মানে এই জিনিসগুলো পরপর অ্যাড হতে থাকবে, তাহলে আলটিমেটলি বেরিয়ে যাবে এই এরিয়াটা। বোঝা গেল? এখন এটা তো আমার এরিয়া, আমি এই dx টা যত বড়ই করি আমার এরিয়াটা পাবে, কিন্তু আমি অ্যাকিউরেটলি মেজার করতে, মানে খুব ভালোভাবে মেজার করতে হবে। তাহলে খুব ভালোভাবে যখন এরিয়া মেজার করব, তাহলে a ইকুয়াল টু আমি লিখে দেব একটা ছোট্ট কন্ডিশন, যে এই যে dx টা আমার আগের লাইনে কি লিখবো, আমার যখন অ্যাকিউরেটলি মেজার করতে গিয়ে dx টেন্ডস টু 0 হতে হবে। যখন এই dx টেন্ডস টু 0 হয়ে যাবে, এই যে সাইনটা ব্যবহার করেছি এটাকে বলে সামেশন, সামেশন মানে যোগ করা। তো এই যোগ করার এই সাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে, কেমন চেঞ্জ হয়ে যাবে, এরকম s দেখতে এরকম হয়ে যাবে, সামেশন মানে s, এটাও একটা টাইপের সামেশন, কিন্তু যখন যে জিনিসগুলোকে আমি যোগ করছি সেই জিনিসগুলো যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র করে আমি যোগ করি, খুব এই যে উইথ করেছিলাম খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র করে যোগ করি, তাহলে আমি কি পেয়ে যাব, যে এই সাইনটা চেঞ্জ হয়ে যায়, মানে সামেশন আর থাকে না, ইন্টিগ্রেশন হয়ে যায়। তাহলে এই সাইনটা নতুন করে জানলাম, এই সাইনটাকে কি বলা হয়, ইন্টিগ্রেশন। এটা হচ্ছে সমাকলের চিহ্ন, ddx যেমন ডেরিভেটিভের চিহ্ন, বা dd মানে dd সামথিং অফ, এটা তখন দ্য ডেরিভেটিভ বোঝে, তখন ইন্টিগ্রেশন হচ্ছে কোন জিনিসকে আমরা যোগ করছি। এবার কাকে যোগ করছি, এই fx এর সাথে, মানে এরিয়া, ছোট ছোট এরিয়াগুলোকে যোগ করছি, মানে fxi dx, এটা হচ্ছে আমার এরিয়া। এখানে খুব ইম্পর্টেন্ট ভাবে বলে দিতে হবে আমাকে, এখানে লিমিট, বা এখানে আমি লাগিয়ে দিচ্ছি, এখানে মিটিয়ে দিয়ে লিখছি, তাহলে a ইকুয়াল টু আমি কি বুঝলাম, এখানে লিখতে হবে লিমিট ডেল্টা dx টেন্ডস টু 0 ইন্টিগ্রেশন অফ fx dx। ঠিক আছে, আমি i জিনিসটাকে তুলে দিলাম, কেন, কারণ i মানে হচ্ছে fx1 fx2 fx3 বিভিন্ন ভ্যালু, তো কারণ dx এর ভ্যালুটা সেম আছে, ঠিক আছে, dx মানে ক্ষুদ্র দিয়ে এই যে আমি এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে dx ভ্যালু, কিন্তু x এর মান যেহেতু চেঞ্জ হবে, তার জন্য ডেফিনেটলি x1 x2 x3 করে লিখলে আলটিমেটলি ওটা তো x এরই ফাংশন, তো তার মানে আমি আইটা তুলে দিতে পারি, তাহলে fx dx, এই যে আমার সিম্বলটা ব্যবহার করলাম, এই যে জিনিসটা, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি এরিয়া মাপার
বা কোনো জিনিসের যে ক্ষেত্রফলটা, মানে অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা মাপার যে আসল ওয়ে, এটাই হচ্ছে সেই ওয়েটা, যে এইগুলোকে যদি আমি যোগ করতে পারি তাহলে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা যোগটা করব কিভাবে। এই তো সাইন দেখে নিলাম, সাপোজ আমি যদি বলি ddx অফ x কিউব কত হবে, ঠিক আছে, এটা কি করে করব, বুঝলাম এটা ddx অফ x কিউব মানেটা কিছু একটা হবে যে এই যে x কিউব যে গ্রাফটা আছে ওটা স্লোপ জানতে চাইছি, তো এটা আনসার কি হবে, যেমন আমি আনসার একটা ফর্মুলা দিয়ে হলো, এটারও বেসিক্যালি একটা কিছু দিয়ে ওয়েতে হবে। এটা অ্যাকচুয়ালি কিভাবে হতে হবে, একটা ওয়ে কি ছোট ছোট ফাংশনগুলো এই পিলারগুলো যোগ করতে হবে অনেকগুলো, এবার এই যোগটা সবসময় ইজি হয় না। আমি n সংখ্যক করলাম, n এর মান 1000 ধরে নিলাম, এপির ফর্মুলা কিছু লাগালাম, তো সেক্ষেত্রে হবে হবে না কেন, অবশ্যই হয়, কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা কেমনটা ব্যবহার করি দেখছি, সেই ওয়েটাই দেখবো যে আমরা কেমন ভাবে ফাইন্ড করি। তাহলে আমি বুঝতে পারলাম ইন্টিগ্রেশনের ব্যাপারটা কি, যে ইন্টিগ্রেশন হচ্ছে আমার এই যে ছোট ছোট পিলার গুলোকে যোগ করা, তার ছোট্ট কন্ডিশন হচ্ছে এই যে ছোট্ট ইন্টারভেলটা যত ছোট হবে। একটা জিনিস লিখতে ভুলে গেলাম, এই ইন্টিগ্রেশনটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, যদি আমি ছোট্ট এই যে এই রিজিয়ন থেকে এই রিজিয়নে যাওয়ার কথা বলি, মানে এ থেকে বি এর আমি ক্ষেত্রফল জানতে, মানে এ বি, মানে এই যে এ স্মল এ বি ক্যাপিটাল বি, এই যে আমি ক্ষেত্রফল এরিয়াটা ধরেছি, এই কার্ভটা ধরেছি, এর আমি ক্ষেত্রফল কিন্তু এখনো বললাম না এর দ্বারা। কেন ইন্টিগ্রেশন করলাম, কেটে ইন্টিগ্রেশনটার রেঞ্জ কি রকম বলতে হবে আমাকে, যে কোথা থেকে কোথায়, লোয়ার, মানে এটাকে বলে লোয়ার লিমিট, এই নিচে যেটাকে লিখবো সেটাকে বলে লোয়ার লিমিট, এ থেকে বি পর্যন্ত, মানে x এর মান এ থেকে, সবই তো x এর, সব তো x ডিপেন্ডেন্ট, dx x ফাংশনটা x ডিপেন্ডেন্ট, ডেফিনেটলি x এর ভ্যারিয়েশনই হচ্ছে, তাহলে x এর মান a থেকে b পর্যন্ত, নিচে যেটাকে লিখবো লোয়ার লিমিট, মানে কোথা থেকে, উপরে হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, a থেকে b, এত কিন্তু সম্পূর্ণ হলো জানা যাবে যে এটার ক্ষেত্রফল কত। এবার আমি জানবো যে কিভাবে ক্ষেত্রফলটা এই করি, ঠিক আছে। তো ক্ষেত্রফলটা জানবো তার আগে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল এর থ্রুতে জানলে মনে হয় বেশি ভালো হবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। এখানে fx কথাটা লিখে দিলাম, খুব ভালো বুঝতে তো পারছোই যে এটা x এরই ফাংশন, তাই x এর ফাংশন, এটা x এর ভ্যালু ধরে নিলে সহজ হয়ে যায়। একটা সাপোজ আমি ধরলাম এটাকে x স্কয়ার, একটা ভ্যালু, একটা ফাংশন x স্কয়ার, ডেফিনেটলি x এরই ফাংশন, x এর কিছু নেই, বা 2x স্কয়ার থেকে আমি 2x স্কয়ার ধরে নিলাম, ঠিক আছে, এটা বুঝতে সুবিধা হবে। তো 2x স্কয়ার আমি একটা ফাংশন ধরে নিলাম। তো আমি কি করব, যে আমি এবার বের করতে চাইছি এরিয়া a, ইকুয়াল টু কি বললাম, ইন্টিগ্রেশন অফ ফাংশনটা যা হবে 2x স্কয়ার dx। আশা করি এটাতে কোনো প্রবলেম নাই। কেউ যদি বলি fx1, তো ডেফিনেটলি x এর মান পরিবর্তিত হলে 2x স্কয়ার মান পরিবর্তিত হবে, কারণ x এর মান যখন 2, 2x স্কয়ার কত, 2 4 8, x এর মান যখন 3, তখন এর পুরো ভ্যালু কত, 9, 3 মানে 9, 18, তার মানে ডেফিনেটলি এর ভ্যালু, তো ওই জন্য আমি এটাকে x1 বা x2 করে লিখিনি, সিম্পলি ফাংশনটা লিখলাম dx। এবার কোথা থেকে কোথায় বলতে যাচ্ছি, a থেকে b পর্যন্ত যদি আমি ধরলাম, এই ক্ষেত্রে আমি জানতে চাইছি এটা ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, যখনই একটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের সময় সবসময় বেরিয়ে যায়, মানে একটা নির্দিষ্ট হাইটের যদি হয়, এটা কমন নিয়ে আমি বের করে দিতে পারি। তো এতদূর পর্যন্ত আমি সিম্পলি করলাম, এরপরে কিন্তু আমি আটকাবো, কারণ এরপরে আমি কিভাবে করতে হবে, ফর্মুলা যদি হেল্প নিই তাহলে ফর্মুলার হেল্প নিতে পারো। এই মুহূর্তে কিন্তু আমি জাস্ট জানিয়ে দেবো, কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি যতদিন পর্যন্ত 11এই থাকবে ডেফিনেটলি ফর্মুলা হেল্পেই করতে হবে, কারণ অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি কিন্তু ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেমন ডিফারেন্সিয়েশন একটা ফর্মুলা খুব ইজিলি হয়ে যাবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ফর্মুলা নিয়ে হবে, কিন্তু অবশ্যই এই যে ডেফিনেশন থেকে যেমন ক্যালকুলাস গুলো বের করলাম, এটা অতটা সহজ হয়ে ওঠে না, ঠিক আছে, কঠিনও নয়, যে প্র্যাকটিস করবে খুবই ভালো। এবার বের করবো কি করে, তো আপাতত ফর্মুলাটা আমি জানছি না, সিম্পলি বের করার ওয়েটা জানছি। তো অ্যাকচুয়ালি আমি দেখবো এখানে যে ফাংশনটা আছে, তো ফাংশনটা কি fx ইকুয়াল টু আমার কি ছিল 2x স্কয়ার। তো আমাকে এমন একটা ফাংশন খুঁজতে হবে, ঠিক আছে, আমাকে এমন একটা ফাংশন খুঁজতে হবে যার কিনা ডেরিভেটিভ, কথাটা বুঝতে পারছি, এমন একটা ফাংশন খুঁজতে হবে, ধরলাম ওই ডেফিনেটলি সেটা x এরই ফাংশন হবে, ফাংশনটার নাম ধরলাম gx, একটা ফাংশন যার ডেরিভেটিভ হবে কিনা 2x স্কয়ার, বা আমি লিখতে পারি এখানে fx, যার ডেরিভেটিভ হবে কিনা fx। যদি এরকম লিখতে পারি তাহলে দেখো কি হচ্ছে ব্যাপারটা, ইন্টিগ্রেশন অফ fx dx, তো fx এর জায়গায় আমি কি লিখে দেব, পরের লাইনে ইন্টিগ্রেশন অফ ddx অফ gx dx, তাই তো, dx dx কেটে যাবে, বুঝতে পারছো, তাহলে আমার আলটিমেটলি কি পড়ে থাকলো
ডি অফ জিএক্স, ছোট ছোট জিনিসের যোগফল করলে ডি অফ, যদি আমি ডি অফ এক্স, একটা জিনিস মনে রাখবে, ডি অফ এক্স ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স ইকুয়াল টু ডি অফ এক্স, ছোট ছোট এক্স কে যোগ করলে কি হবে, আলটিমেটলি এক্স এর তো ভ্যালু পাবো, ছোট ছোট হাইট কে যোগ করলে কি আপার ওয়াই তো পাবো। তো ওইটাই হচ্ছে কথা, যে ছোট ছোট ফাংশনের এই ফর্মুলা পুরো ফাংশনটাই জানতে পেরে যাবো, তাহলে আলটিমেটলি আমার কিন্তু পুরো ফাংশনটাই জানা হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু পরপর লাইন না, এটা একটা লাইন ছিল, তারপরে এখান থেকে আসলো, তারপরে এই জায়গায় আসলো। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আলটিমেটলি আমি কি করলাম, এই একটা ফাংশনের খোঁজ যদি আমি লাগিয়ে দিতে পারি যে ফাংশনটা কি, তাহলে কিন্তু আমার প্রবলেমটা অনেক ইজি হয়ে যাবে। কিরকম, তার মানে কথা বলে এমন একটা ফাংশন বলবো যার কিনা ডেরিভেটিভ ddx মানে ডেরিভেটিভ, যেটা ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা করলাম যে ddx মানে যাকে কিনা আমি যদি ডেরিভেটিভ করি তাহলে কিনা এই ফাংশনটা পাবো 2x² x² যাই বলি, এখানে x² এরই দরকার, 2টা যদি বাইরে বের করে দিয়েছি, তাহলে এই x² টা কার ডেরিভেটিভ বের করে দিই। সাপোজ আমি যদি কোনো জিনিসের কিউব নিই, তাহলে 3 সামনে চলে আসে আর 3 - 2, মানে এটা যদি আমি ddx করি, ঠিক আছে, ddx অফ যদি x কিউব করি কত চলে যাবে, 3x², তাই তো, কিন্তু আমার শুধু x² চাই, তাহলে ডেফিনেটলি আমি একটা কাজ করতে পারি, এখানে যদি আমি বাই 3 করে দিতাম, তাহলে এখানে বাই 3 থেকে তাহলে আলটিমেটলি x² থেকে, তাহলে আমার ফাংশনটা পাওয়া হয়ে গেল। তাহলে আমার ফাংশনটা কি পেলাম, এই যে gx বলে লিখছিলাম সেটা পেলাম x³/3, তার মানে আমি এখান থেকে এই যে gx কি পেয়ে গেলাম, আমি x³/3। কেন, x³/3 এর যখন আমি ডেরিভেটিভ করছি, মানে আমি কি বললাম, ফাংশন অফ gx ইকুয়াল টু fx পাবো, দেখি পাচ্ছি কিনা, একটু আগে দেখালাম, এটা ইকুয়াল টু কি পাচ্ছি, ধ্রুবক যেটা বেরিয়ে চলে আসে, x³ এর ডেরিভেটিভ করি 3x², তার মানে এটা কেটে যাচ্ছে শুধুমাত্র x², যেটাই তো আমি চাইছিলাম, x² পেয়ে গেলাম তার ডেরিভেটিভ। তাহলে আমার এইখানে যে আমি চাইছিলাম, এখানে আমি কি লিখে দেব, তাহলে এখানে 2 তো লিখে দিলাম আমি, তাহলে আমি ইন্টিগ্রেশন অফ এই যে জিনিসটা 2 তো বাইরে থেকে গেল, এই যে পুরো প্রসেসটাতে আমি x² এর জায়গায় কি লিখবো, এখানে ddx অফ x³/3, আর এখানে ddx যা ছিল, dx যা ছিল, তাহলে x² এর জায়গায় তাই লিখতেই পারি, না লেখার কিছু নেই, কারণ এটাকে যদি আমি ডেরিভেটিভ করি আমি x²ই পাবো, তাই তো, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি x²ই পাবো, তাই এটার জায়গায় লিখতে পারি। তাহলে এখান থেকে এই দুটো যদি কাটতে শুরু করি, তাহলে এখানে লিমিটগুলো নিয়ে নিই, এখানে a আর b লিখে দিচ্ছি, তাহলে এখানে 2 বেরিয়ে থেকে গেল, তাহলে এখান থেকে কি পড়ে থাকলো, ইন্টিগ্রেশন d অফ x³/3 তো জানো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সবসময় বেরিয়ে যাবে, চিহ্ন থেকে সবসময় বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে কি পড়ে থাকলো, ইকুয়াল টু 2 ইনটু এই জিনিস 2/3 বেরিয়ে চলে আসলো d অফ x³ মানে আলটিমেটলি কি পেলাম x³। কিন্তু এখনো কাজ শেষ হয়নি, এখানে ব্র্যাকেট এখনো থেকে যাবে, নট সাইনটা আছে, কারণ লিমিট গুলো বসানো হয়নি, মানে a টু b। এবার a টু b মানে কি, আপার লিমিট কে এই ভ্যালুটা বসিয়ে দেব, এবার x এর মান কত, এটা মান অ্যাকচুয়ালি x এর মান কত b, মানে 2/3 লিখে দিলাম, b³ লিখবো, কিন্তু b এর মান বসিয়ে দিলে b³, a এর মান বসিয়ে দেবো, মাইনাস সাইন একটা হবে, মাইনাস সাইন কেন হবে খুব সিম্পলি বলে দিই, সাপোজ আমি এখান থেকে এখানে মানে b মানে কি, পুরো 0 থেকে b ধরবে, শুরু থেকে b ধরবে, b মানে কি এতটা এরিয়া চাইছিলাম না তো, এতটা এরিয়া মানে পুরো এখান থেকে শুরু করে এতটা এরিয়া মাইনাস এইটুকুটা এরিয়া ইকুয়াল টু এইটুকুটা এরিয়া, ওই জন্য মাইনাস সাইনটা এইটুকুটা, এর ভ্যালুটা এটা হয়, তা আনসার হয়ে যাবে এটা। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। ঠিক এই জিনিসটা কি করলাম, এই ইন্টিগ্রেশন যেখানে করলাম মাঝখানে কিন্তু একটা ক্যালকুলাসের ফান্ডা ঢুকিয়ে দিলাম, এই সরি ডিফারেন্সিয়েশনের ফান্ডা ঢুকিয়ে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কিন্তু একে অপরের সাথে রিলেটেড, এতটাই রিলেটেড, এটাকে ইন্টিগ্রেশনকে বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ, এই ইনভার্স প্রসেসটা, এই ইনভার্স, কারণ আমি পুরো কিন্তু কনসেপ্টটা লাগালাম সেই ডেরিভেটিভে, ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট লাগিয়ে কিন্তু আমি কিন্তু এই ফর্মুলাটা বের করলাম। ফর্মুলা বের করতে, ফর্মুলা যখন তৈরিও করা হয় একই কনসেপ্টই লাগানো হয়। তো তাহলে কি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের ফান্ডামেন্টাল কিন্তু একটা থিওরেম, যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একে অপরের কিন্তু মানে একটা জিনিসকে মানে খুব সিম্পলি যদি বলি, যে এখন কি পেলাম, যে 2x ফাংশনটা কি ছিল আমার 2x² ছিল, তো আমি এখানে কি পেলাম, যে আমার এরিয়াটা কত পেলাম, এই আনসার যা আসলো এটা তো আমার এই করেই আসলো, তো আলটিমেটলি কি পেলাম 2/3 x³ এটাই তো ছিল, তো এটাই তো ছিল। তো আমি যদি এটাকে এই এরিয়াটাকে সাপোজ dx এই এরিয়াটাকে যদি ডেরিভেটিভ করি কি পাচ্ছি, 2/3 3x²,
2x স্কয়ার, তাই তো? সিম্পলি কয়েকটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি, ফর্মুলাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। কেমন ভাবে? একটু আগে যেমন বললাম x টু দি পাওয়ার n dx, এটাকে যদি ইন্টিগ্রেশন করি কি হয়ে যাবে? ঠিক আছে, এটা হয়ে যাবে 1 বাই n আছে n প্লাস 1 হয়ে যাবে ইনটু x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট c, প্লাস একটা কনস্ট্যান্ট c। এটা লেখা থাকবেই সব জায়গায়, আমার লেখা উচিত, কারণ এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল। এর মাথায় এই দুটোতে আপাতত কিছু কিছু টার্মগুলো জেনে রাখো। এটা হচ্ছে ডেফিনিট বা ইনডেফিনিট, নির্দিষ্ট করে বলিনি কোন এরিয়াটা যাচ্ছে, তার জন্য একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টে যখন ডেরিভেটিভ করব, কারণ কি দেখ একটা জিনিস বলছি, বাম পক্ষের ইন্টিগ্রেশন হচ্ছে ডান পক্ষে কিছু পেলাম, বাট ডান পক্ষকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু বাম পক্ষ পেয়ে যাবো। কি করে? একটা ছোট্ট চেকিং এ দেখে নি যে কি বলছে, 1 বাই n প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস c। ঠিক আছে, এটাকে যদি ddx এর সাথে ডিফারেন্সিয়েশন করতাম কি হতো? প্রথমে c কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েশন হয়, কনস্ট্যান্টে করে পরিবর্তন, ডিফারেন্সিয়েশন ddx মানে কি? x এর সাপেক্ষে পরিবর্তন, কনস্ট্যান্টের তো কারো সাপেক্ষে, ধ্রুবক রাশির কারো সাপেক্ষে পরিবর্তন হয়। তার ddx অফ সিম্পলি এটা করব, এটা তো n মাস প্লাস 1, এটা তো একটা কনস্ট্যান্ট, এটা বেরিয়ে চলে আসে। এটা ডিফারেন্সিয়েশন কি করব? উপরের জিনিসটা নেমে চলে আসে n প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, মানে n প্লাস 1 মাইনাস 1, তাহলে এটা দুটো কেটে যাচ্ছে, কি পড়ে যাচ্ছে? x টু দি পাওয়ার n, তার আলটিমেটলি কি পেয়ে গেলাম এটা? তার ডান পক্ষকে ডেরিভেটিভ করলে এই পক্ষ পাবো, বাম পক্ষকে ইন্টিগ্রেট করলে ডান পক্ষ পাবো। এটা হচ্ছে একে অপরের সাথে রিলেটেড ফান্ডামেন্টাল থিওরেম অফ ম্যাথমেটিক্স। এটা খুবই মোর ফান্ডামেন্টাল ক্যালকুলাসের, মানে এর আগেও যেমন দেখিয়েছিলাম স্লোপটা আমি যদি ওই লিমিট এই del x টেন্ডস টু 0 করি, তাহলে এমনি আমি পেয়ে যাচ্ছি স্লোপ। আর মানে সবার ক্ষেত্রে, কার্ভের ক্ষেত্রে পাবো, স্ট্রেট লাইনের ক্ষেত্রে পাবো। ঠিক আছে, একদম মৌলিক এই জিনিসগুলো, বেশি হোক। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা একটা ফর্মুলা দিলাম। নেক্সট এটা একটা ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট একটা কথা লিখতে হবে, n কিন্তু যাতে নট ইকুয়াল টু -1 হয়, কারণ নট ইকুয়াল -1 হলে -1 প্লাস 1 ইজ 1/0 অ্যাকচুয়ালি ইনফাইনাইট। এটা কেসে ধরে নিতে হবে n কিন্তু অবশ্যই -1 না হয়, মানে -1 যদি হয় তার মানে কি ddx অফ x হয়ে যাবে। তার জন্য কিন্তু ফর্মুলা আলাদা, এটা ফর্মুলা হচ্ছে log e বেস x প্লাস c। প্রত্যেকটা ক্ষেত্রে c লাগছে, দেখতে ইনডিফিনিট, যদি এখানে ডেফিনিট করে দিতাম 1 to 2, তাহলে এটা থাকতো না, শুধু লিমিট গুলো বসিয়ে দিতাম। ঠিক আছে, এই জিনিসগুলো সিম্পলি পড়ে যাবে, sin x dx, sin x এর হয়ে যায় মাইনাস cos x। ঠিক আছে, প্লাস c। একইভাবে উল্টো cos x dx, ঠিক আছে, এটা হবে sin x প্লাস c। ডান পক্ষকে তুমি ডিফারেন্সিয়েশন করো, বাম পক্ষ পেয়ে যাবে। বাম পক্ষ ইন দ্য সেন্স sin টাইম বাদ দিয়ে শুধু sin x টা পেয়ে যাবে, ফাংশনটা পেয়ে যাবে। ফাংশনটা যে ফাংশনটা আমি কোচ করছি সেটা ফাংশনটা 1/x ফাংশন, এখানে x টু দি পাওয়ার n ফাংশন। ঠিক আছে, এই ক্ষেত্রে cos x ফাংশন, dx তো যে সিম্পলি আমার ফর্মুলা কি ছিল, যে ফাংশন অফ x dx ইকুয়াল টু আমার এরিয়াটা। তাহলে এটা তো এইতে সিম্পলি ফাংশন মানে এটা dx তো যে প্যারামিটার, dx এর dt হতে পারে। সাপোজ আমি যদি টোটাল s কোন দূরত্ব মাপতে চাইছি, তাহলে কি করব? v ফাংশন অফ টাইম এ ইনটু dt, তাই তো? এটাই তো dt, ছোট ছোট ইন্টারভ্যাল গুলো যাব তার জন্য এটা। তাহলে ফাংশন হচ্ছে এটা সিম্পলি। এখন যদি একটা ছোট অঙ্ক বলি, যে কোন একটা জিনিসের ভেলোসিটি বলে দিয়েছে, ফাংশন বলে দিয়েছে t স্কয়ার, ঠিক আছে, একটা গ্রাফ বলে দিয়েছে, তাহলে বলেছে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেও কত দূর যাবে। তাহলে এরকম ভাবেই তো বের করতে কত দূর যাবে, মানে এটা 1 থেকে 2 সেকেন্ডের লোয়ার লিমিট থেকে আপার লিমিট। তাহলে এটা কত যাবে? সিম্পলি ইন্টিগ্রেটেড এই ফর্মুলাটা লাগাবে, কারণ x এর মান n এর মান কত? মানে 2, তাহলে 1/2 প্লাস 1 মানে 1/3, t স্কয়ার মানে এখানে 1 2 প্লাস 1 মানে 3 t এর কিউব। এখানে প্লাস c হবে না, কারণ এটা হচ্ছে ইনডেফিনিট থেকে এখানে বলে দিয়েছি 1 to 2, মানে ডেফিনিট ইন্টিগ্রাল। এখানে শুধু এখানে বসে যাবে 2 এন্ড 1, তার মানে এখানে লাস্ট এই লাইনটা এখানে করে দিচ্ছি ইকুয়াল টু 1/3 t কিউব, মানে হচ্ছে 2 এর কিউব মাইনাস 1 এর কিউব। আলটিমেট आंसर হচ্ছে এত দূর যাবে। ঠিক আছে, পরবর্তীতে আমি আপাতত বুঝে নাও ব্যাপারটা কি ইন্টিগ্রেশনের, পরে কিন্তু আমি এই নিয়ে অ্যাপ্লিকেশন যখন আরেকটা মনে হয় প্রবাবলি আমাকে ভিডিও বের করতে হবে, বা নেক্সট যে আমার ওয়ান টাইম আছে কিছু বাকি আছে, তো তখনই আমি ক্যালকুলাস রিলেটেড যা যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কিন্তু করব। তখন পর্যন্ত কয়েকটা এই কটা ফর্মুলাই কিন্তু হয়ে যাবে, আর দু একটা লাগে কাজে, আপাতত এই কয়টা মনে রাখো, তাহলে অসুবিধা নেই। ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে এই ইন্টিগ্রেশন ডিফারেন্স একটু প্র্যাকটিস করো, বইয়ে কোনো অঙ্ক থাকলে ট্রাই করো, কিছু এক্সারসাইজ করে দেওয়া থাকে তাহলে করো, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাসের সাথে দেখা হচ্ছে।